নমস্কার বন্ধুগণ, আমি অসিত আর আমার অসিত গপ টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথমে আমি বলি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত সম্মানীয় এবং সম্মানীয়া শিক্ষক শিক্ষিকাবৃন্দর চরণে আমার প্রণাম রইল। আমি আজ দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা এ স্লিপ ইন দ্য ভ্যালি কবিতাটি পড়াতে চলছি। কবিতাটি লিখেছেন বা পোয়েট হলেন, কবি হলেন আর্থার রেবো। কবি আর্থার রেবোর পুরো নাম জিন নিকোলাস আর্থার রেবো। কবি জন্মগ্রহণ করেন 20 অক্টোবর বা 20 অক্টোবর 1854 ফ্রান্সের শালভিলে। কবি আমাদের ছেড়ে পরলোকে চলে যান 10 নভেম্বর 1891, অর্থাৎ 1891 সালের 10 নভেম্বর কবি আমাদের ছেড়ে পরলোক গমন করেন। এবার আসি কবির জীবনী সম্পর্কে কিছু কথা নিয়ে। আর্থার রেবো, who is known as the marvelous boy of France poetry, was born on October 20, 1854 at Charleville। অর্থাৎ আর্থার রেবো, যিনি ফরাসি কবিতার বিস্ময় বালক বলে পরিচিত, তিনি জন্মগ্রহণ করেন 20 অক্টোবর 1854 সালে ফ্রান্সের শালভিলে। His father was an army captain and Rimbaud inherited the adventurous spirit from his father। তার বাবা একজন সেনানায়ক ছিলেন এবং রেবো তার বাবার কাছ থেকে তার চরিত্রের অ্যাডভেঞ্চার প্রবণ মানসিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। রেবো ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমাদের কবি আর্থার রেবো অত্যাধিক মেধাবী ছাত্র ছিলেন। হি পাবলিশড হিজ ফার্স্ট কালেকশন অফ পোয়েমস ইন 1870 অ্যাট দ্য এজ অফ 16। মাত্র 16 বছর বয়সে তিনি তার প্রথম কবিতা প্রকাশ করেন 1870 সালে। He wrote a series of letters to Verlaine and joined him in Paris in September 1871। তিনি ভার্লেকে একগুচ্ছ চিঠি লিখেছেন এবং সেপ্টেম্বর অর্থাৎ 1871 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে তিনি প্যারিসে তার সঙ্গে যোগ দেন। His first poem, The Darkened Board, was published in the same year। তার প্রথম কবিতা ডার্কেন বোর্ড ওই বছরেই প্রকাশিত হয়। তাহলে কবির প্রথম কবিতা কি? দ্য ডার্কেন বোর্ড। এবার আসি আমাদের কবিতা নিয়ে, এ স্লিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় ঘুমন্ত। কবিতাটি কখন লেখা হয়, কি সময় লেখা হয়, অর্থাৎ ডেট অফ কম্পোজিশন। এ স্লিপ ইন দ্য ভ্যালি মে বি রাইটেন আইদার আফটার ফ্রান্স-প্রাশিয়ান ওয়ার অফ 1870 or in 1877 when France was engaged in a war with Russia। এ স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ উপত্যকায় ঘুমন্ত কবিতাটি রচনা করা হয় সম্ভবত 1870 সালে ফ্রান্স এবং প্রাশিয়ার যুদ্ধ সম্পর্কে, নয়তোবা 1877 সালে লেখা হয় ফ্রান্স যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত অবস্থায় থাকে। রেবো ওয়াজ ভেরি ইয়ং হোয়েন হি রোট দ্য পোয়েম। এই কবিতাটি যখন কবি লেখেন তখন সে খুব তরুণ ছিলেন। রেবো ওয়াজ বর্ন ইন 1854, কেননা আমাদের কবি 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন। এবার আসি এই কবিতার মূল ক্যারেক্টার মানে চরিত্র। কবিতাটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়, অর্থাৎ ক্যারেক্টার। এ ইউথফুল সোল্ডার ইজ দ্য অনলি ক্যারেক্টার ইন দ্য পোয়েম। একজন তরতাজা সৈনিক এই কবিতার একমাত্র চরিত্র। এ ইউথফুল সোল্ডার or very young soldier is the main character of this poem।
He sleeps never to wake up again in a beautiful sunlit valley. একটি সুন্দর সূর্যালোকিত উপত্যকায় সে ঘুমিয়ে আছে, সে আর কখনো জাগবে না। অর্থাৎ হি স্লিপস ইন সানলাইট, সে রৌদ্রের আলোতেই ঘুমাচ্ছে। এবার আসি কবিতার মেন থিম বা বিষয়বস্তু নিয়ে। দ্য থিম ইজ দ্য আনলেসনেস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ওয়ারফেয়ার। কবিতাটির বিষয়বস্তু হলো যুদ্ধের অসারতা ও ধ্বংস। এ সোল্ডার আফটার এন্ডিউরিং দ্য এক্সেশন অফ এ ওয়ার স্লিপস ইন এ বিউটিফুল ভ্যালি। একজন রণক্লান্ত সৈনিক একটি সুন্দর উপত্যকায় ঘুমিয়ে আছে। দেখবে তোমরা কবিতাটির শুরুতেই প্রথমেই পেয়ে যাবে এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লো অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। অর্থাৎ সম্পূর্ণ সূর্যালোকিত একটা, সূর্যের আলোয় আলোকিত একটা উন্মুক্ত ভ্যালি, যেখানে সবুজ ঘাস ছড়িয়ে আছে, তার মধ্য দিয়ে বয়ে গেছে একটা সুন্দর ধীরগামী নদী, আর সেখানেই সৈনিকটা ঘুমাচ্ছে। হেয়ার স্লিপস ইজ মেটাফর ফর ডেথ। এখানে ঘুমটাকে সাধারণত মৃত্যুর প্রতীক হিসাবেই বোঝানো হচ্ছে। দ্য সোল্ডার স্লিপ উইল নেভার ব্রেক অ্যাজ হি হ্যাজ বিকাম এ ভিকটিম অফ ওয়ার। কিন্তু সৈনিকটির ঘুম কোনো দিনই ভাঙবে না, কারণ সে যুদ্ধের শিকার, অর্থাৎ যুদ্ধ তাকে সম্পূর্ণভাবে নির্জীব করে দিয়েছে। এবার আসি কবিতায়। কবিতাটি এ স্লিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় ঘুমন্ত, লিখেছে আর্থার রেবো। কবিতাটি প্রথম লাইন দেখি। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লো। এ স্মল মানে একটি ছোট্ট, গ্রিন ভ্যালি মানে সবুজ উপত্যকা, হোয়ার যেখানে, এ স্লো একটি ধীরগামী, স্ট্রিম নদী, ফ্লো বয়ে চলছে, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। অ্যান্ড লিভস মানে রেখে গেল, লং মানে লম্বা বা দীর্ঘ, স্ট্র্যান্ড কথার অর্থ হচ্ছে দাগ, অফ সিলভার রূপলি কালারের বা রূপুরি রঙের একটা দাগ, অন দ্য ব্রাইট গ্রাস উজ্জ্বল ঘাসের ওপরে। এখানে গ্রিন ভ্যালি কেন বলা হলো? গ্রিন সিম্বলাইজ লাইফ। সবুজ সাধারণত প্রাণের প্রতীক, ভিটালিটি সজীবতার প্রতীক, অ্যান্ড গ্রোথ উন্নতির প্রতীক। দ্য ওয়ার্ড গ্রিন ইজ ইউজ টু হেয়ার অ্যাজ এ কন্ট্রাস্ট টু দ্য লাইফলেস সোল্ডার। এখানে সবুজ কথাটা একটি জীবনহীন নির্জীব মৃত সৈনিকের বিপরীতে বা তুলনা করতেই বোঝানো হয়েছে। এ স্লো স্ট্রিম, আবার শোনো, এ স্লো স্ট্রিম একটি ছোট্ট নদী, অর্থাৎ যে নদী ধীরে ধীরে প্রবাহিত হয়, ফ্লোস মানে প্রবাহিত হওয়া। লিভস ফ্লোস অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ড অফ সিলভার। লং স্ট্র্যান্ড অফ সিলভার অর্থাৎ পাহাড়ি অঞ্চলে খোলা উপত্যকায় নদী যখন বয়ে চলে, তখন যদি তার উপরে সূর্যের আলো পড়ে, উপর থেকে দেখলে মনে হয় সমস্ত উপত্যকায় একটা লম্বা রূপলি রেখা পড়ে আছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেস। ফ্রম দ্য মাউন্টেন টপ অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে, স্ট্রিম দ্য সান রেস সূর্যের আলো পড়ছে। রেস কথার অর্থ রশ্মি। সূর্যের আলো কোথা থেকে আসছে? পাহাড়ের চূড়া থেকে। অ্যান্ড ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেস, পাহাড়ের চূড়া থেকে সূর্যের আলো পড়ছে। দে ফিল দ্য হোলো ফুল অফ লাইট। দে মানে তারা, ফিল মানে পরিপূর্ণ করা, দ্য হোলো মানে গর্তটাকে, ফুল অফ লাইট অর্থাৎ সম্পূর্ণ গর্তটাকে তারা আলোকিত করেছে। হলো বলতে এখানে আমি সেই গ্রিন ভ্যালি অর্থাৎ সবুজ উপত্যকাকে বুঝব।
এ সোল্ডার। এই গেল কবিতার প্রথম পার্ট। এবার মিডিল পার্টটা। এ সোল্ডার একজন সৈনিক, ভ্যারি ইয়ং, খুব তরুণ, লাইস শুয়ে আছে, ওপেন মাউথ, হা করা মুখে। এ পিলো অর্থাৎ একটা বালিশ, মেড অফ ফার্ন, যেটি ফার্নের তৈরি বা লতা পাতা ঘাস ইত্যাদির তৈরি, বেনিথ হিজ হেড, তার মাথার নিচে আছে। বেনিথ কথার অর্থ নিচে থাকা, বেনিথ হিজ হেড। স্লিপ সে ঘুমাচ্ছে, অর্থাৎ সে গভীরভাবে ঘুমন্ত। এতটুকু শুধু কবির ইমাজিনেশন পাওয়ার অর্থাৎ কল্পনা, যে একজন খুব তরুণ সৈনিক একটা খোলা উপত্যকায় শুয়ে আছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশে শুয়ে আছে, তার মুখটা হা করা, সে গভীরভাবে ঘুমন্ত। কিন্তু সৈনিকটা কি আদৌ গভীরভাবে ঘুমন্ত? না, তার ভিতরে প্রাণই নেই। দেখি কবিতার শেষের দিকে যাওয়া যাক। স্লিপ স্ট্রেস ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। স্লিপস ঘুমন্ত অর্থাৎ গভীরভাবে ঘুমন্ত, স্ট্রেস ইন দ্য হেভি আন্ডারগ্রোথ অর্থাৎ উস্কো খুস্কো লতা গুল্মের জঙ্গলে সে লম্বাভাবে পড়ে আছে। পেল, পেল কথার অর্থ সজীবতা হারানো, অর্থাৎ নিথর দেহ। ইন হিজ ওয়ার্ম গ্রিন সানশোয়াক বেড, অর্থাৎ তার নিথর দেহটি পড়ে আছে সবুজ রৌদ্রোজ্জ্বল বিছানায়, সবুজ রৌদ্রোজ্জ্বল বিছানায়। গ্রিন সানশোয়াক বেড অর্থাৎ সবুজ রৌদ্রোজ্জ্বল বিছানা। এখানে কবি সৈনিকটির ঘুমিয়ে থাকার বর্ণনা দিলেন। কিসের বর্ণনা? ঘুমিয়ে থাকার বর্ণনা। আর এর পরবর্তী পার্টটায় সৈনিক কিভাবে আছে, কোথায় আছে, সমস্ত কিছুর বিবরণ, এবং শেষ পর্যন্ত সৈনিকের বাস্তব অবস্থা কি তা নিয়েই কবিতাটি। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হিজ স্লিপস, হিজ ফিট মানে তার পা দুটি, অ্যামং দ্য ফ্লাওয়ার্স কতগুলি ফুলের উপরে, হিজ স্লিপস সে ঘুমন্ত, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটা একটা শিশুর মতো, তার হাসিটা একটা শিশুর মতো। জেন্টল কোমল বা ভদ্রতাপূর্ণ, উইদাউট গাইল জটিলতাবিহীন বা ফাঁকিবিহীন বা হিংসাবিহীন। সাধারণত শিশুদের হাসিতে কোনো জটিলতা বা হিংসা থাকে না। ঠিক সৈনিকটা, খুব তরুণ সৈনিকটা যেভাবে শুয়ে আছে, খোলা মুখে পড়ে আছে, তার পা দুটি কতগুলি ফুলের উপরে, তার মাথার নিচে একটা ফার্নের তৈরি বালিশ, সবুজ খোলা উপত্যকায়, দূর থেকে দেখলে মনে হচ্ছে সৈনিকটিও যেন শিশুর মতো জটিলতাবিহীন এক ভদ্র হাসি হাসছে। নেচার গিভ হিম ওয়ার্ম, হে প্রকৃতি তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার হয়তো ঠান্ডা লাগতে পারে। এখানে কবির আবেগ বা অনুভূতি বা সৈনিকের প্রতি মায়ার প্রকাশ। নেচার, হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম তাকে উষ্ণ রাখো, হি মে ক্যাচ কোল্ড তার হয়তো ঠান্ডা লাগতে পারে। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, দ্য হামিং ইনসেক্ট, হামিং ইনসেক্ট কথার অর্থ মানে গুঞ্জনকারী বা গুনগুন করে চলা কিছু পতঙ্গ। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, কবি ভাবছে যদি গুঞ্জনকারী পতঙ্গ তার কানের কাছে গুনগুন করে হয়তো তার বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে। তাই হামিং ইনসেক্ট বা গুঞ্জনকারী পতঙ্গদের বলছে যে তোমরা সেই সৈনিকটির বিশ্রামে ব্যাঘাত ঘটিও না। হি স্লিপস ইন সানলাইট, সে রৌদ্রের আলোতে ঘুমাচ্ছে। হি স্লিপস ইন সানলাইট, সে রৌদ্রের আলোতে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপরে। অ্যাট পিস, শান্তিপূর্ণভাবে আছে, অর্থাৎ যে হাতটা বুকের উপরে রাখা আছে সেটা নড়েও না বা কোনো নড়াচড়া করে না। ইন হিজ সাইড, তার বুকের একপাশে, দেয়ার আর টু রেড হোলস, দুইটি লাল গর্ত। কালো বুকের একপাশে যদি দুইটি লাল গর্ত থাকে সেই লোকটি তো জীবিত থাকতে পারে না।
অ্যাটলিস্ট কবিতার শেষে কবি বুঝিয়ে দিলেন দ্য সোল্ডার ওয়াজ অ্যাটাকড বাই বুলেট আউন্ড, অর্থাৎ সৈনিকটির বুকে 2টি বুলেটের গুলি লেগেছিল। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যুদ্ধ একটা ভয়ানক কর্মকাণ্ড, যেখানে সজীব জিনিস নির্জীব হয়। যে সৈনিকটা যুদ্ধে যাওয়ার আগে, যুদ্ধ করার আগে সজীব ছিল, তার মনে আশা ছিল, স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, তার একটা পরিবার ছিল। যুদ্ধ করতে গিয়ে সে আজ নিথর হয়ে পড়ে আছে একটা খোলা সবুজ উপত্যকায়। প্রকৃতি তাকে শান্তি দিলেও সে হয়তো মনের দিক থেকে শান্তি পাচ্ছে না। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ছিল আজকের কবিতা এ স্লিপ ইন দ্য ভ্যালি। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমি এখান থেকে আসবে এমন ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এসএকিউ এবং 6 মার্কসের যে কোশ্চেনগুলি হবে সব দিয়ে দেব। যদি তোমরা আমার ক্লাসটি সম্পূর্ণ করে থাকো আর ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি সপ্তাহে 7 দিন 7টা ক্লাস দেব। আসি, বাই, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।